উত্তাল সময় পার করছে দেশের রাজনীতি। নির্বাচন পদ্ধতি নিয়ে দেশের বড় রাজনৈতিক দলগুলো নিয়েছে পাল্টাপাল্টি অবস্থান, যা আগামী দিনের রাজনৈতিক দৃশ্যপটকে আরও জটিল করে তুলতে পারে। দর্শক, স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমরা আলোচনা করব নির্বাচন পদ্ধতি নিয়ে। আপনাদের সাথে আছে আমি সাদমান সাকিব। আমাদের আলোচনায় অংশ নিয়েছেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। স্বাগত আপনাদের কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান নিয়ে একটি বিশেষ রিপোর্ট। নির্বাচন কবে হবে এ নিয়ে গত এক বছর নানা প্রশ্ন ঘুরলেও সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে সেই ধোঁয়াশা কেটে গেছে। গেল ৫ আগস্টের রাতে দেয়া ভাষণে তিনি জানান ফেব্রুয়ারিতেই হবে আকাঙ্ক্ষিত সেই নির্বাচন। তবে নির্বাচনের ঘোষণা আসলেও নতুন করে উত্তাপ ছড়িয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে। জামায়াত এনসিপি সহ কয়েকটি দল চাচ্ছে আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, কিন্তু বিএনপি সে প্রস্তাবে রাজি নয়। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চায় দলটি। অন্যদিকে জামায়াত ঐকমত্য কমিশনে দেয়া মতের সাথে আংশিক একমত প্রকাশ করলেও দলটি বলছে পিআরে হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। এই দাবি না মানলে আন্দোলনে যাবার হুমকি দেন তারা। এ সময় জনগণের সমর্থন না থাকায় বিএনপি পিআর পদ্ধতি ভয় পাচ্ছে বলেও মন্তব্য করে জামায়াত। এই যখন অবস্থা, তখন রাজনীতির মাঠে শঙ্কা দেখা দিয়েছে রাজনীতির বড় পক্ষগুলো যদি নির্বাচন পদ্ধতি নিয়ে একমত না হয়, তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হবে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাদমান সাকিব, কালের কণ্ঠ। দর্শক, এতক্ষণ দেখলাম আমাদের বিশেষ রিপোর্টটি। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব মাহমুদা হাবিবা, আমি আপনার কাছে একটু আসতে চাই যে গতকাল রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মীদের উদ্দেশ্যে বলেছেন খুব শীঘ্রই সামনাসামনি দেখা হবে। এতদিন পরে তিনি আসছেন এবং তার এই ফেরার পথে কাটা হতে পারে কিনা, তার নামে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো তার ফেরার পথে কাটা হতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচককে এবং যারা শুনছেন তাদেরকে। মামলাগুলো সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রায় সব মামলাই একটা প্রসেসে চলে এসেছে। এইগুলো আর এই মুহূর্তে এর মধ্যে অনেকগুলো তো শেষও হয়ে গেছে, আপিল করা হয়েছে, ওই প্রসেসে আছে। কাজে এই মুহূর্তে সেগুলো আর কোনো চাপের কারণ নাই। বেসিক্যালি তার ফিরে আসাটা কোনো চাপের বিষয় নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু না, বাংলাদেশের এই গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে যতগুলো দল বলুন, ব্যক্তি বলুন, সংগঠন বলুন কাজ করেছে বাংলাদেশে, আমি মনে করি অধিকাংশ মানুষজন তাদের সকলের জন্য ফিরে আসাটা অত্যন্ত স্বস্তির সংবাদ এবং একটা অত্যন্ত সুসংবাদ। ফলে এখানে আমি আসলে কাঁটা দেখি না। ওনার ফিরে আসার সময়টা একটা, আসলে আমি বলতে চাই যে এই ধরনের ইভেন্ট সম্ভবত বাংলাদেশ নিকট অতীতে প্রত্যক্ষ করেনি। এতদিন তাহলে আসেনি কেন? মানে উনি যদি মামলা যদি কাটাই না হতে পারে, তাহলে যে মামলা, দেখুন প্রথম মাসগুলোতে কাটা এটা মামলাগুলো ছিল উনার পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ছিল। আপনাদেরকে প্রথমে দুটো জিনিস ৫ আগস্টের পরে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা ফেস করেছেন, সেটা একটা হচ্ছে তার বিরুদ্ধে এমন অনেক মামলা দেওয়া হয়েছিল যেগুলো সবই আরোপিত এবং ফ্যাব্রিকেটেড মামলা, সেগুলোর একটা প্রসেস করা হয়েছে এবং তার কিন্তু পাসপোর্ট সংক্রান্ত জটিলতা ছিল। তিনি যুক্তরাজ্যে আছেন রাজনৈতিক শরণার্থী হিসেবে এবং রাজনৈতিক শরণার্থী হওয়ার কারণে তিনি কিন্তু বাংলাদেশের পাসপোর্ট তার রিনিউও হয়নি, পেন্ডিং করে রাখা হয়েছিল এবং তিনি কিন্তু অন্য কোনো দেশের পাসপোর্ট গ্রহণ করেননি। উনি ওই শরণার্থী হিসেবেই ওই দেশে আছেন। ফলে ফিরে আসতে হলে তার এই ডকুমেন্টেশনের জটিলতাও ছিল পাসপোর্টের, এটাও সমাধান করা হয়েছে। এরপরে যেটা প্রশ্ন দাঁড়িয়েছে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য, বাংলাদেশের যে অসম্ভব রকম অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সবচেয়ে বড় কথা যে মানে যেই শক্তিটা এত বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ঘরানার প্রতিটা মানুষ যেই শক্তির দ্বারা মানে ক্ষতিগ্রস্ত, যেটাকে আমি গুপ্ত শক্তিই বলবো, স্টেটের ভেতরে স্টেট, যেই কারণে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তখন তিনি ছিলেন ভাইস চেয়ারম্যান। একটু অতীত থেকে আমি আপনাকে 2 মিনিট বলতে চাই। তিনি তখন ভাইস চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের যে শক্তি, এটা কিন্তু সবচেয়ে বড় রক্ষাকারী শক্তি এবং শুধুমাত্র এই কারণেই এই দেশটা যখন পার্শ্ববর্তী দেশের একটা অলমোস্ট অলিখিত মানে একটা কি বলবো আন্ডারে চলে গেল বা তাদের ইনফ্লুয়েন্সে এই দেশটা যখন চলতো, তখন কিন্তু সবচেয়ে বড় বাধা ছিলেন এই আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। ফলে সেই ওই যে ধাক্কাটা, সেই ধাক্কা কিন্তু তাকে পলিটিক্যাল এক্সাইলে
তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছিল সেটা আলটিমেট রেজাল্ট ছিল তার পলিটিক্যাল এক্সাইট বা বহিষ্কার করে এই দেশ থেকে বেরিয়ে যাওয়া। দীর্ঘদিন পরে যে উনি দেশে ফিরছেন, সাধারণ মানুষের সাথে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, দেশে ফেরার পথে রাজনীতিতে নেতৃত্ব দিতে বাধা হবে কিনা বা তা তো কোনো প্রশ্নই ওঠে না, তা তো কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে, আমি আগের কথাটা একটু শেষ করে আসি, যেই শক্তির কথা আপনাকে বলছি এই শক্তি কিন্তু এখন অনেক বেশি সক্রিয়। যেই শক্তি, যেই তাদের যেটা মূল এখানে আউটলেট বা প্ল্যাটফর্ম ছিল আওয়ামী লীগ, সেই তারা তো পালিয়ে গেছে। তারা এই মুহূর্তে অপ্রকাশ্যে কোনো কাজ করতে পারছে না, কিংবা প্রকাশ্যে যেই তারা এতদিন ধরে যে স্বার্থ রক্ষা করেছিল সেটার সুযোগটা নষ্ট হয়ে গেছে। ফলে এখন মানে আমরা আরো একটু নিশ্চিত হয়েই তার প্রত্যাবর্তনটা প্রত্যাশা করেছি, এবং সেই অনুযায়ী তিনি সময় নির্ধারিত হয়েছে এবং সেইভাবেই তিনি দেশে ফিরবেন। এটা হলো দেশে ফেরার গল্প। আর নেতৃত্বের প্রশ্নে আসছি, তিনি যখন দেশের বাড়ি থেকে চলে যেতে হলো, তারপর থেকে গ্র্যাজুয়ালি ওভার দ্য টাইম যত বেশি নিপীড়ন যন্ত্র বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করতে লাগলো এবং তাকে ক্লোজ করে দিতে লাগলো, তত বেশি কিন্তু নেতৃত্বের দায়ভার সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘাড়ে পড়তে শুরু করলো। এবং সেই দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু বাংলাদেশি জাতীয়তাবাদী দল নয়, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন, আমার সাথে আমি সৌভাগ্যবান যে আজকে ববি হাজ্জাজ আছেন, তারা সহ প্রত্যেকটা আন্দোলনরত দলের সাথেও ব্যক্তি পর্যায়ে তার যোগাযোগ আছে। এবং এই যোগাযোগটা এত বেশি, আপনাকে আমি বলি, আমাদের গ্রামেও ডিফারেন্ট এরিয়া ইউনিয়নে বহু নেতা, উনি প্রত্যেকটা নেতাকর্মীকে অলমোস্ট ব্যক্তিগতভাবে জানেন। তিনি জানেন, যেমন এখন আমরা নানা সংসদ নির্বাচন সামনে, নানা আলোচনা নানা দিকে চলছে, কোথায় কোন প্রার্থী হবে। এটা ভাবার কোনো কারণ নাই যে তারেক রহমানের আইডিয়া নাই যে কোন সিটে কে কাজ করবে। প্রত্যেকের নারী নক্ষত্র তার জানা আছে। এবং রাজনীতিটা উনি 17-18 ঘন্টা তো পলিটিক্সে করেছেন। এবং হ্যাঁ, হতে পারে তিনি পলিটিক্সটা করেছেন অত্যাধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার বা ভার্চুয়াল কানেক্টিভিটির থ্রুতে, কিন্তু নিঃসন্দেহে ওটা তো অনেক বেশি ইফেক্টিভ। আপনি একই সাথে উনি সারা বাংলাদেশে সব 10টা মিটিং করতে পারছেন ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট সময়ে, যেটা দেশে থাকলে তো ফিজিক্যালি সম্ভব ছিল না। ফলে দলের যে তার নেতৃত্ব, ওটা তো খালি নিরঙ্কুশ না, ওটা প্রশ্নাতীত। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ববি হাজ্জাজ, আমি আপনার কাছে একটু ফিরতে চাই যে 36শে জুলাই উদযাপন করলো কিছুদিন আগে বাংলাদেশ, এবং সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার প্রশ্ন হচ্ছে, এই যে জুলাই ঘোষণাপত্রের অন্যতম দাবিদার যারা ছিল, তারা এমন দিনে কক্সবাজার ভ্রমণ করেছেন এবং তারা বলেছেন, এনসিপির এক শীর্ষ নেতা বলেছেন, হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন এটা নীরব প্রতিবাদ। এই প্রতিবাদটা কেন? প্রথমত সাদমান সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমার বিজ্ঞ সহ আলোচক সহ কালের কণ্ঠ সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, প্রথমত আমি ছোট্ট একটু অফেন্স নিলাম যখন আপনি বললেন যে যারা প্রধান দাবিদার বা কিছু, কারণ আমরা সবাই প্রধান দাবিদার না, তারাও সেই লিস্টে আছে, আমরাও সেই লিস্টে আছি, প্রধান দাবিদারদের লিস্টে। তো সেই জায়গায় আর কি আমি ছোট্ট একটু অফেন্স নিলাম। এগেন, আপনার দোষ না, অনেকেই যেহেতু এই আলোচনাটা করছে, সো এভাবেই হচ্ছে আলোচনাটা, এটা অত্যন্ত দুঃখজনক। তবে এখন প্রথমত 5ই অগস্টে যেই আপনার জুলাই সনদটা জনগণের জন্য দেয়া হলো, পরিবেশন করা হলো, সেখানে অনেকগুলো ভুল ত্রুটি আছে বলে আমি মনে করেছি। কারণ একটা প্রোক্লামেশনের মাধ্যমে ইতিহাসের ব্যাখ্যা, এটা একদম শুরু থেকে যখন এটা আলোচনা শুরু হয়েছিল, এটা এভাবে না হলে হয়তো আরো ভালো হতো। একটা প্রোক্লামেশনের মাধ্যমে ইতিহাসের ব্যাখ্যা, কারণ ইতিহাসের ব্যাখ্যাটা আসলে এইভাবে হয় না। এবং আরেকটা আমি ভুলে গেছি, যেমন মনে করেন ক্লজ 4-এ ইতিহাসের যে ব্যাখ্যাটা ছিল সেখানে আমি মনে করি ভুল আছে। এরপর আরো কয়েকটা ক্লজে আর্টিকেলে আপনার ইতিহাসের যে ব্যাখ্যাটা ছিল আমি মনে করি ভুল, মানে পুরোপুরি ভুল না, আমার ভেতরে ভুল আছে। একই সাথে ক্লজ 21 না 24-এ একটা ইনডেমনিটি ক্লজ হিসেবে তৈরি করার প্রচেষ্টা ছিল, এখানেও আমি মনে করি ভুল আছে। মানে ইনডেমনিটি ক্লজ মানে সব আপনার একটা ব্ল্যাঙ্কেট ক্ষমা প্রদান করা, এটা কাউকে কোনো সময় প্রদান করা যেতে পারে না। সো এগুলো আমি পছন্দনীয় বলে মনে করিনি, সেটা আমি আমার জায়গা থেকে কথা বলছি। এখন আপনি আসলেন আসলে আলোচনাটা এনসিপির কিছু নেতৃবৃন্দ নিয়ে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি খুব অনেস্টলি আপনাকে বলি, এনসিপি যখন ফর্ম করা নিয়ে আলোচনা শুরু হলো, আমি
পার্সোনালি তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এনসিপির লিডারশিপে আমার নিজের কিছু ছাত্রছাত্রীও আছেন, সো তাদেরকে পার্সোনালি যেমন আমি সাধুবাদ জানিয়েছি, আমি আপনার পাবলিক ফোরামে আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং আমি আশাবাদী ছিলাম যে তরুণরা ভালো কিছু করবে। তরুণদের ভালো কিছু করতে হলে সময় লাগবে, এক রাতে করতে পারবে না, কিন্তু একটা প্রচেষ্টা শুরু হবে। আমার কাছে এখন আমি কিছু দূর আশাহত হয়েছি যে যেইভাবে প্রচেষ্টা হওয়া উচিত ছিল সেইভাবে হয়তো প্রচেষ্টা হয়নি। যেমন মনে করেন এনসিপির কথাই ধরেন, আপনারা রাজনৈতিক দল হিসেবে বলছেন কারণ হয়তো সরকার পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দল, কিন্তু আমি এখন পর্যন্ত কোথাও কারো কাছ থেকে শুনিনি বা কোথাও দেখিনি তাদের কোনো গঠনতন্ত্র। একটা গঠনতন্ত্র ছাড়া রাজনৈতিক দল কি করে হয় এটা আমার কাছে অ্যাটলিস্ট পরিষ্কার না। একই সাথে তাদের ইডিওলজিক্যাল কোনো ডকুমেন্টও আমি দেখিনি। যদি থেকে থাকে তাহলে আমি দেখতে চাইবো যে তারা আসলে কি রাজনীতিতে বিশ্বাস করে। যেমন মনে করেন আমার বিজ্ঞ সমালোচক উনি যে দলের সাথে আছেন তাদের আজ থেকে 40 বছর অধিক হয়ে গেছে, তারা লিখিত গঠনতন্ত্র এবং ঘোষণাপত্র মানে তাদের ইডিওলজি পরিষ্কার করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়বাদ মানে কি, তারা কি ধরনের ক্যাপিটালিজমে বিশ্বাসী, কি কি পরিষ্কার দেয়া আছে, আমার দলের পরিষ্কার দেয়া আছে। এবং যতগুলো দল নিবন্ধিত অনিবন্ধিত বাট সত্যিকারের দল হিসেবে ক্লেম করে, এটার এই জিনিসটা দরকার। কারণ এই জিনিসটা যদি লিখিত আকারে না থাকে, মনে করেন আজকে আমরা 3 জন মিলে একটা দল গঠন করলাম, আপনার মাথায় এক বিশ্বাস, আমার মাথায় এক বিশ্বাস, উনার মাথায় এক বিশ্বাস, যতক্ষণ পর্যন্ত এটা লিখিত আকারে ক্লারিফিকেশন না হলো ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস এক হতে পারে না। আমি এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমি বলছি যে আমি অত্যন্ত আশাহত হয়েছি, কারণ আমি এনসিপিকে রাজনৈতিক দল ধরি না, একটা গ্রুপ। এই গ্রুপটা সরকারের দ্বারা আপনার সহযোগিতা প্রাপ্ত, হয়তো কিংস পার্টি বা যেটাই বলেন, বাট রাজনৈতিক দল ধরি না। এখন আসেন এই নেতৃত্বে যারা আছেন তারা কি ধরনের কথাবার্তা বলছেন। প্রথমত তারা আশানুরূপ কথাবার্তা অনেক আগে থেকেই বলা ছেড়ে দিয়েছেন। মানে আমরা দেখেছি যে আমাদের দেশের সংস্কৃতি যেভাবে আমরা আমাদেরকে কথা বলা শেখায় বা বোঝায়, তার বিপরীতে যে তারা অনেক ধরনের কথাবার্তা বলেছেন। আমরা টক শোতে দেখেছি যে একটা বেসিক সামাজিকতা থাকে, অনেক মুরব্বীদের সাথে অনেক কটূক্তি করে কথা বলা, অনেক কিছু দেখেছি। এখন সত্য কথা আপনি সত্যভাবে বলবেন, শক্তভাবেই বলবেন, কিন্তু এই শক্তভাবে বলাটাও কিন্তু কটূক্তি ছাড়া বলা যায়। আর কতখানি সত্য কথা বলছে এখানেও অনেক বড় প্রশ্ন আছে। যেমন মনে করেন তারা যেই জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেছে, বা এই যে কনসেনসাস কমিশনের যে আমাদের কনসেনসাস রিপোর্ট আসবে এটা নিয়ে তারা কথা বলছে। কনসেনসাস কমিশনে গত কয়েক মাস ধরে মিটিং চলছে, প্রত্যেকটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে গুরুত্বপূর্ণ মেম্বারসরা প্রত্যেকটা মিটিংয়ে ছিলেন, আমার দল থেকে গুরুত্বপূর্ণ মেম্বার প্রত্যেকটা মিটিংয়ে ছিলেন, তাদের দল থেকে মাল্টিপল মেম্বার্স প্রত্যেকটা মিটিংয়ে ছিলেন। তারপর এসে এই মিটিংগুলোতে কি আলোচনা হলো, কি সবাই এগ্রি করলো, সেটা নিয়ে বাইরে এসে বিরোধিতা করার কোনো মানে তো আমি দেখি না। জুলাই ঘোষণাপত্র প্রথমে ডিসেম্বর মাসে তারা বলেছিলেন তারা দিবেন। এখন জিনিসটা হলো যে যেই মুহূর্তে আপনি বলেন যে কোনো একটা ঘোষণাপত্র দিবেন, তার মানে আপনি মালিকানা ক্লেম করছেন। এটা মালিকানা তো আপনার না ভাই, যার জন্য যে আমি আপনাকে বললাম আমি ছোট একটু হলেও অফেন্স নিয়েছি যে আপনি বলেছেন যেটা অফেন্স নিয়েছেন, কিন্তু তারা বলছে যে মানে তারা অন্যতম দাবিদার এটা বলার কারণ হচ্ছে তারা কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে 16 বছর আপনারা কি করছেন, কি করেছেন। এই যে এটা এত ভুল ন্যারেটিভ। 16 বছর ধরে আমরা আন্দোলন করেছি, আমরা অত্যাচারিত হয়েছি, এবং সেগুলোর ফসল এসে 24-এও আমরা আন্দোলন করেছি, আমরা অত্যাচারিত হয়েছি, ওরাও হয়েছে ভাই, আমি এগেন ওদেরকে ছোট করছি না, বাট এই সব কিছুর ফসল মিলিয়ে 24-এ আমাদের বিজয় ছিল। কেউ যদি হঠাৎ করে এসে বলে যে আমি আজকে দাঁড়িয়েছিলাম হয়ে গেছে, যেমন মনে করেন কথার কথা, এগেন কাউকে ছোট করবার জন্য না, বাট আজকে যে দুজন উপদেষ্টা আছেন বা একজন উপদেষ্টা ছিলেন, এখন এই যে এনসিপি নেতৃত্ব দিচ্ছেন, আর আরেকজন উপদেষ্টা আছেন, তাদের পারিবারিক ইতিহাস কি নতুন নতুন রিপোর্টে বেরিয়ে আসছে, তাদের অ্যাসিস্ট্যান্টরা কত হাজার বা শত কোটি টাকা কামাই করছে, সেগুলো বাদ দেন। আমি জুলাইয়ের কথা বলছি। জুলাইতে তারা যখন হারুনের ভাতের হোটেলে আটক ছিলেন, তারা রাজি হয়ে গেছিলেন আন্দোলনটা সমাপ্তি টানার। অফিসিয়ালি আপনাদের টেলিভিশন রেকর্ড আছে, জিজ্ঞেস করেন। এগেন আমি বলছি না যে তাদেরকে মানে তারা খুশি খুশি রাজি হয়ে গেছিল, তাদেরকে অলরেডি জোর করা হয়েছিল, বাট জোরের মুখে তারা রাজি হয়ে গেছিলেন এই আন্দোলন ফিরিয়ে নিয়ে আসার বা এই আন্দোলন বন্ধ করে দেবার। বাইরে যারা ছিলেন তারা থামান নাই। বাইরে যারা ছিলেন কারা ছিলেন? অনেক তরুণরা ছিলেন, আমরা ছিলাম। তাহলে আমরা যদি এখন এই সব তরুণদের আমরা ডাকছি না বা কিছু, কেউ আলাদা করে বলছি না ভাই এটা আমার ঘোষণাপত্র, আমার দায়িত্ব বা আমি দাবিদার, আমি বলছি না তো, আমি বলছি আমরা সবাই। কিন্তু যদি তারা বলতে পারে, তাহলে এই দিক থেকে যদি একটা গ্রুপ শুরু করে যে তাহলে তোমরা তো বিকিয়ে গেছিলে, তোমরা তো ভাতের হোটেলে ভাত খেয়ে তারপর বসেছিলে, তাহলে আমরা এখন দাবিদার, আমরা দিব জুলাই ঘোষণাপত্র, তাহলে তো আমরা যেই জায়গাটায় আসতে চাই, সবাই একসাথে ঐক্য তৈরি করে দেশটা গড়ার
করার নতুন প্রচেষ্টা, যেটা এই যে একটু আগে আমার বিজ্ঞ সমালোচক বলছিলেন যে বিএনপির মাননীয় আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি কিন্তু একটা প্রচেষ্টা ওনার আছে সবাইকে একত্রিত করে। আমি এটাও আপনাকে মানে উইথ গুড মানে সর্ট অফ অথরিটি বলতে পারবো যে ওনার এই যে এনসিপি বা যতগুলো দল আছে যেগুলো এখন বিরোধিতা করছে, এদেরকে নিয়েও আলোচনার মাধ্যমে কোথায় একটা আমরা একটা মিডল প্যাথ আঁকতে পারি, এগুলোর আলোচনা এদের সাথেও কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে যাচ্ছেন বা করে গেছেন। সো তাহলে প্রচেষ্টাটা আসলে সবাই একত্রিত থাকার একটা জায়গা থেকে আসছে, অন্য জায়গাগুলো থেকে এই যে আমরা যে একত্রিত থাকতে পারি এটার ভিতরে একটা ভাঙন ঘটানোর আলোচনা চলছে বা কর্মকাণ্ড চলছে নিজেদের ফয়দা নেবার জন্য। যেহেতু শত কোটি টাকার কথা একটু আগে বলছিলেন, একটু আপনাকে আরেকটু তথ্য দিতে চাই যে চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী তার বিরুদ্ধে 5 লাখ টাকা চাঁদার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তো এই যে মানে একটা দল গঠন করা অথবা অভ্যুত্থানে অংশ নেয় এই তরুণরা এই দুর্নীতিতে অথবা চাঁদাবাজিতে কেন জড়িয়ে পড়ছেন? দেখেন, প্রথমত রাজনীতি অনেক অনেক বড় মাপের জিনিস এবং এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয়, এবং এই বড় পরিধিতে কাজ করবার জন্য অনুদানেরও প্রয়োজন হয়। কিন্তু অনুদান আপনাকে কে দেবে? না না, হ্যাঁ এটাই আমি আপনাকে বলছি, অনুদান আপনাকে কেউ কেন দেবে? মনে করেন আজকে আমার কথা যদি বলি, আমার দল গত মানে জন্মের পর থেকে গত 8 বছর ধরে, আর আমি রাজনীতিতে গত 15 বছর ধরে আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট অনেকে দেখেছেন, আমাদের বন্ধু বান্ধবরা দেখেছেন, আমাদের আত্মীয় স্বজনরা দেখেছেন, অনেকে দেখে দল জয়েন করেছেন। যারা দল জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে, অনুদান দেয়, এবং অনেকে যারা ইনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাটো অনুদান দেয়। বিএনপি এত পুরাতন দল, সরকারে ছিলেন, তাদের মানে বিএনপির টিকিট মানে কার্ড হোল্ডিং মেম্বার্স অনেক আছেন যারা বিশাল বিশাল ব্যবসায়ী, তারা অনুদান দেন। সো এই যে অনুদান দেওয়ার একটা কারণ থাকতে হবে। তো আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন, আপনাকে হয়তো অনুদান খুব বেশি লোকজন দেবে না, হয়তো দেবে না, তখন আপনার কি করতে হবে? আপনার অসৎ উপায়ে যেতে হবে। যদি এখন অসৎ উপায় যাওয়ার দরকার নেই, যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান, আপনি আস্তে আস্তে বাড়বেন। যেমন মনে করেন আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে 8 বছর আগে যদি এক্স্যাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম, তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চাঁদা তোলা। আমি আপনাকে একটা জিনিস বলি, আনঅফিশিয়ালি বলি, হ্যাঁ, আজকে আমার বিজ্ঞ সমালোচক যিনি আছেন উনিও ওনার রাজনীতির বাইরের পরিচয়, উনি একজন এন্টারপ্রেনার, ব্যবসায়ী। আমার নিজেরও পারিবারিক, আমি নিজে ব্যবসায়ী না, আমার পারিবারিক পরিচয় ব্যবসায়ী। সো ঢাকা শহরের বেশিরভাগ ব্যবসায়ী পরিবার পরিচিত, আমরা বড় হয়েছে এই শহরে, এত বড় না এই শহরটা, যখন আমরা বড় হয়েছি তখন ছিল না। সো আমি পার্সোনাল কনফিডেন্স থেকে বলতে পারি যে এমন কোন একটা বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই, গত 6 মাসে বা 7 মাসে তুলে নেই, এমন কোনো বড় অফিস নাই। এগেন এটা এখন আপনি বলতেই পারেন যে আমি সর্ট অফ ফ্যাক্ট, আমার কাছে কি ফ্যাক্ট আছে? আমার কাছে কোনো ফ্যাক্ট নাই ভাই, আমি এমনি পার্সোনাল কনফিডেন্সে বলছি, কারণ বেশিরভাগ মানুষ যাদের সাথে আমি কথা বলেছি তারা সেই ধরনেরই ইঙ্গিত আমাকে দিয়েছেন। ধন্যবাদ। আমি আপনার কাছে একটু আসতে চাই, সম্প্রতি জামাতের নায়েবে আমির একটি মন্তব্য করেছেন, আমি একটু কোট করছি। তিনি কিছুদিন আগে এক অনুষ্ঠানে বলেছেন যে যারা নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি করতে চায় না তাদের আসলে জনগণের সমর্থন নেই, তাদের ভরসা মাস্তানা চাঁদাবাজি বাহিনী। এই যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এই বক্তব্য দিলেন, তার এই বক্তব্যের কি ব্যাখ্যা করবেন আপনি? এই আসলে এই বক্তব্য নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নাই। বেসিক্যালি জামাতে ইসলামের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ একেবারে টপ থেকে শুরু করে তারা ভিন্ন ভিন্ন সময়ে মানে এত অল্প ব্যবধানে ভিন্ন ভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন একই বিষয়ের উপরে, যে আসলে ঠাহর করা মুশকিল হয়ে যায় যে কোন স্টেটমেন্টের উপরে আমরা আসলে স্টিক করব। আজকে যদি এখন আমি এইটার এক্সপ্লেনেশনটা আসি। এবং মিডিয়াতে এসেছে যে চাঁদাবাজির ঘটনায় বিএনপি নেতাকর্মীরা জড়িয়ে পড়ছেন। পত্রপত্রিকায় যেটা এসেছে সেইটার অভিযোগ যেগুলো আমরা পেয়েছি, সেগুলো যদি আমি এটা দায়িত্ব নিয়েই আপনাকে বলছি, যদি 100টা অভিযোগ থাকে তার মধ্যে আমরা খুঁজতে যেয়ে দেখেছি যে বিএনপি নাম পরিচয় দিচ্ছে এই ধরনের ব্যক্তি। সেখানে খেয়াল করুন, আপনি যে মানে নিউজগুলো রিপোর্টের কথা বলছেন, কোথাও কি কোনো বিএনপির পদধারী ব্যক্তি যে নাম সহ উল্লেখ করা আছে? আপনি একটা নিউজ করছেন, নিউজের ফাঁকে ঢুকিয়ে দিচ্ছেন, জানা যায় বিএনপি নেতা
এই কাজটি করেছেন বা বিএনপির সমর্থকরা এই কাজটি করেছেন না। এবার আমি শেষ করি এবং না আমি অস্বীকার তো করছি না, আমি শেষ করি এবার। এটা হচ্ছে মিডিয়া রিপোর্টিং এর ফার্স্ট পার্ট, যেটা আমি একেবারে রিজেক্ট করি। মিডিয়ার রিপোর্টিং এর ধরনটাই আপনাকে রিজেক্ট করি। আমি গাজীপুর নিয়ে এবার শুরু করি। গাজীপুরে একজন তুহিন বলে সাংবাদিক একটা মানে করতে যে ছিনতাইয়ের ঘটনা, যেটা বহুদিন ধরে ট্র্যাপ মানে কাজ চলছিল। আপনাদেরই কালেক্ট কণ্ঠের রিপোর্টে আমি দেখলাম যে তারা মানে অনেকগুলো রিপোর্ট এসেছে, তার মধ্যে এই তুহিনের হত্যাকাণ্ড নিয়ে। এটা ছিল নিছক একটা ছিনতাইয়ের ঘটনা, যেটা ভিডিও হচ্ছিল দেখে যারা ছিনতাই করেছেন তারা তাকে হত্যা করেছেন। আপনি মিডিয়াগুলো, আপনি সাথে সাথে যদি এটা মিডিয়া ব্যাশিং দেখেন, আমি দুটাই বলছি, সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া। মেইন স্ট্রিমে একটু পরে এসেছে নিউজগুলো, জানা যায় যে এই তুহিন সাহেব যেহেতু ছিনতাই রেকর্ড করছেন তিনি মারা গেলেন। অথচ প্রথমে মানে এটার উপর ইম্পোজড কি হলো, কিভাবে এটা পোর্ট্রেট করা হলো বাংলাদেশ জুড়ে সমস্ত। দেখুন, জামাত ইসলাম এবং বিশেষ করে আমি এনসিপির কথা বলবো, এদের একটা খুব শক্তিশালী সোশ্যাল মিডিয়া উইং আছে। যে কোনো কিছু হত্যাকাণ্ড হলে প্রথমেই তারা তুলে দেয় চাঁদার দাবিতে হত্যাকাণ্ড হয়েছে, যেমন আমরা আলোচিত মিটফোর্ড নিয়েও কথা বলতে পারি। আচ্ছা, এইবার এই কথাটা আসি, তুহিন সাহেবের কথাটা শেষ করি। এটা মেইন স্ট্রিম মিডিয়ায় পরে এটার রিপোর্টগুলো প্রপারলি আসতে শুরু করলো। মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো, যেগুলো শক্তিশালী গণমাধ্যম, মানে যেগুলো প্রিন্ট মিডিয়া সহ। এইখানে আরেকটা ঘটনা ঘটেছিল, যেখানে সার্জিস আলম স্বয়ং একটা স্ট্যাটাস দিয়েছেন। তার আগের দিনে বা সেই দিনই বা একদিন আগে আরেকজন সাংবাদিককে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়, মানে তার পুলিশের উপস্থিতিতে। আচ্ছা, থেতলে দেওয়া। এইবার আসুন এই ভদ্রলোককে। এখানে তো আমি আসলে প্রথম, যে কোনো জায়গায় যে কোনো অকারেন্স হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো ক্ষমতায় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্তত 4.5 থেকে 5 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে বা বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আমাদের 350 থেকে 400 মামলা আমরা করেছি আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার অনুরোধ করা হয়েছে যে আপনার একটা দেশে আইন শৃঙ্খলা কেন পরিস্থিতি অবনতি হয়, কিংবা চাঁদা ওঠে, কিংবা একজনকে হত্যা করা হয়, যখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে যায়। আমি তো, বিএনপি তো পুলিশ নয়, বিএনপির তো কোনো আইন মানে আইনি কাঠামো নাই যেটা দিয়ে তারা অ্যারেস্ট করবে। যারা যারা অকারেন্স করছে, দলীয় সাংগঠনিক যে ব্যবস্থা নেওয়া, এমনকি তাদের বিরুদ্ধে মামলা করা পর্যন্ত দায় বিএনপি বহন করছে। আপনি আর কি পরামর্শ আমাকে দেন দল হিসেবে বিএনপির ক্ষেত্রে? 5,000 কর্মীকে আপনারা বরখাস্ত করেছেন, বহিষ্কৃত করে, এটা কি উদ্বেগের বিষয় নয়? না, উদ্বেগের বিষয় নয়, একদমই নয়, একদমই নয়, একদমই নয়। এবার কারণটা আপনাকে বলি। এইখানে অধিকাংশ মানে একটা এত বিএনপির মতো এত বড় একটা দল, যাদের কর্মী সংখ্যায় 4.5 থেকে 5 কোটি, মানে 3.5 থেকে 4 কোটি, একদম কোটি, আমি কোটিতেই বলছি। সেখানে আপনি টপ টু বটম, এটা তো ক্যাডার ভিত্তিক দল নয়। এখানে আপনি আপনার প্রফেশন চালান, যেমন আপনি বিএনপি করেন, ধরেন কথার কথা, বা আমার কথা বলি, আমাকে উদাহরণ হিসেবে বলি। আমার একটা ব্যবসায়িক প্রফেশন আছে, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, দুইটা কিন্তু ভিন্ন। এখন আমি যখন আমি কিন্তু মানে জামাত ইসলামী বা অন্য দলের মতো প্রতি ঘন্টায় কি করছে এই রিপোর্ট আমার দলকে দিতে হয় না, কারণ আমার দলটা হচ্ছে সির্ফ রাজনৈতিক মতবাদের প্রতিফলন। ওখানে আমার দল ওইটুকুই আমাকে নিয়ন্ত্রণ করে যতটুকু রাজনৈতিক মতাদর্শের প্রশ্ন আসে। আমার ব্যক্তি জীবন নিয়ন্ত্রিত নয়, আমার অন্য কিছু নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে? কিন্তু যেহেতু এটাই, দিস ইজ ডেমোক্রেসি, পার্সন অ্যাজ আ পার্সন আমার ইন্ডিপেন্ডেন্স আছে, আমার ফ্রিডম আছে। এখন এই ইন্ডিপেন্ডেন্স এবং ফ্রিডম আমি নেতা হিসেবে কিভাবে ব্যবহার করব বা কর্মী হিসেবে, এর দায়টা কিন্তু প্রথমত আমার। কিন্তু যেহেতু আমার একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে, সেই দায় কিন্তু দলকেও বহন করতে হয়। এই কারণে বহু মানুষই আছেন নির্যাতিত ছিলেন, তাদের নানা নিপীড়নের ঘটনা আছে। কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করেছি, উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, যে যখন আপনার সরকার বদলে গেছে, তখন তাদের মধ্যে অনেকেই নানা ধরনের এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন যেটা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা সেই জায়গাটায় ব্যবস্থা নিয়েছি, এবং আবারও আপনাকে বলি যে এই যে সংখ্যাটা 4.5-5 হাজার কখনো হতো না যদি স্পটে ওই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বটা পালন করতো। আপনি অ্যারেস্ট করতে যে আগে গুনবেন যে মাহমুদা হাবিবা কি করছেন, তার মানে আমি না শুধু দায়িত্ব স্বীকার করছি না, না এক মিনিট, আমি এই জায়গাটা ভাই আমি একটু আপনাকে ক্লিয়ার করি। আমি দায় স্বীকার করি বলেই বহিষ্কার করছি, আমি দায় স্বীকার করি বলেই আমার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করছি, আমি দায় স্বীকার করি বলেই আমি প্রকাশ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানাচ্ছি, যেখানে যে অন্যায় করছে আমার দলের যে পর্যায়ের নেতাই হোক, আপনি দয়া করে অ্যারেস্ট করুন। আমি দায় স্বীকার করি, আমার মধ্যে ডিনায়াল নাই তো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 সেকেন্ডের জন্যও এই ভ্রান্তিটা করেনি যে কোনো ডিনায়াল আছে। এবং যারা বহিষ্কৃত হয়ে গেছেন, শোকজ হয়েছে, স্থগিত হয়েছে, এই পোস্টগুলো আবার মানে আপনার রিভিশন করে বা ইনভেস্টিগেশন করে কেউ যদি ফ্রি, মানে দেখেছি আমরা তাদেরকে অনেককেই ব্যাক করানো হয়েছে, কিন্তু যারা বহিষ্কৃত হয়েছেন তাদের একজনকেও এখন পর্যন্ত দলে ফেরানো হয়নি, সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ তাদের ফিরে আসার। এই যে জায়গাটা বিএনপি কিন্তু কখনোই ডিনায়ালে ছিল না বা দায় এড়ানোর চেষ্টা করেনি, এইটা আমি প্রথমত আপনার কাছে ক্লিয়ার করি। এইবার আসেন ওই যে পাথর নিয়ে যে গাজীপুরের কথাটুকু আমি বলতে চাই, এটা জরুরি।
এই যে আপনাদের কি মনে আছে র্যাবের একজন কর্নেলের কথা, আলেপ, যেটা বিখ্যাত একটা মানে তার যে অদ্ভুত একটা অভ্যাস ছিল যে যারা যারা আসামি তাদের পরিবারের নারী সদস্যদের সম্ভ্রমহানি করতেন এই ভদ্রলোক। এই যে ভদ্রলোক যাকে যেই ভদ্রলোকের কথা কি যেন নাম, সৌরভ, হ্যাঁ ট্রাইব্যুনালে আসামি, কি যেন নাম, ভদ্রলোকের নাম ভুলে গেলাম, সোহাগ বা সৌরভ, ওই যে আপনার সাংবাদিক যার পা চেঁচে দেওয়া হয়েছে, ইনি ছিলেন সেই আমলের পুলিশের সোর্স এবং এখন তার কিন্তু জেলে থাকার কথা। এই বাংলাদেশের সবচেয়ে ফেইলিয়ার একটা জায়গা এবার আপনাকে বলি, ইন্টারিম সরকারের প্রধানতম ফেইলিয়ার হচ্ছে গত সরকারের যে সহযোগী যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হওয়া। কোনো না কোনো সহযোগী যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত সরকার আমলে যারা সুবিধা পাননি তারা কি এই ঘটনাটা ঘটিয়েছে কিনা? না, আমি শেষ করি এবার এই ভদ্রলোকের প্রশ্নে আসেন যে এই ভদ্রলোক যেহেতু সোর্স ছিলেন, সোর্সে কিন্তু তার কাজটা সীমাবদ্ধ ছিল না, পুলিশের সোর্স ছিলেন এই সাংবাদিক। আপনি জানেন বা সারা বাংলাদেশ জুড়ে বিগত সরকারের আমলে সাংবাদিকদের মধ্যে থেকে প্রধানতম সোর্সরা ছিলেন। কিন্তু এই ভদ্রলোকের কাহিনী কতদূর বিস্তৃত ছিল আপনি জানেন যে এই সেম ঘটনা তারা ক্রস ফায়ার এবং ওই যাবজ্জীবনের ভয় দেখে নারী সদস্যদের মানে পরিবার সেই ভিকটিমের ফ্যামিলির নারী সদস্যদের নির্যাতন করতেন। এই ঘটনাটা আমি তীব্র নিন্দা জানাই। পা ছেঁচে দিবে, সেটা বিএনপি করুক, সেটা জামাত ইসলামী করুক বা অন্য দল করুক, এনসিপি করুক, এমনকি সাধারণ লোকও করে, আমি তার বিরুদ্ধে। কিন্তু ভাই আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার দায়টা তো প্রথমে আপনি এড়াতে পারেন না। যেই ভদ্রলোকের নামে এমন অভিযোগ আছে, যেই ভদ্রলোকের পা ছেঁচে দেওয়া হয়েছে, এখনো যদি তার ফোন সিজ করা হয়, সেই ফোন থেকে বহু বিএনপি পরিবারের নারীদের, বহু জামাত ইসলামের পরিবারের নারীদের ছবি বের হবে যেটা তারা মানে ব্যবহার করতো। এটাতে দুইটা দায়। ওই জায়গায় গাজীপুর বিএনপিকে আমি একটা দায় দেই, মামলা করেনি কেন এই লোকটার বিরুদ্ধে? যে সে যে বাইরে ঘুরছে, সে কিন্তু 5 আগস্টের পরে ভিজিবল ছিল না, সে চেহারা দেখানো শুরু করেছিল মাত্র। ব্যক্তিগত ক্ষোভকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে, আমার সাথে আজ ধরুন আমার পরিবারের সাথে একটা অন্যায় হয়েছে, এইটা আমার প্রথম কাজ কি, আমি দৌড়ে যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, ঠিক আছে, আমি মামলা করব। 17-18 বছরের প্র্যাকটিস তো ভেঙে গেছে, কেউ তো মামলা করতে যায় না। এবং 5 আগস্টের পরে যেটা হয়েছে, মানুষ ধরেই নিয়েছে যে প্রশাসনের কাছে তো আমরা এইটার সুরাহা পাবো না, কাজে সবাই মবের দিকে ঝুঁকে গেছে। অত্যন্ত জরুরি। এবং গাজীপুর পুলিশ, আমার মনে হয় গাজীপুর পুলিশকে জবাব দিতে হবে যে তারা বাইরে কেন। আমরা দেখেছি যে মিডিয়া এবং গণমাধ্যম তার পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারেনি, এখনো পারছে না। আপনারা ক্ষমতায় আসলে কি স্বাধীন এখনো পারছে না কেন? এটা আমি আসলে আমিও কিউরিয়াস, এখনো পারছে না কেন? এই যে সম্প্রতি এই যে সাংবাদিক হত্যা, তুহিনের যেটা সমস্যা, প্রকাশ্য দিবালোকে, আপনার তো সাংবাদিকতার এটা অন্যতম প্রধান নর্ম যে আপনি সেফটি ফার্স্ট। আপনি যখন ভিডিও করছেন যে আপনার সামনে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা বা ভয়ঙ্কর নটোরিয়াস ঘটনা ঘটছে, সাংবাদিকতা আমাদের দুটো ট্রাবল। এক হচ্ছে বিগত বছরগুলোতে এমন বহু সাংবাদিক এখানে ডেভেলপ করেছেন যাদের সাংবাদিকতা বিষয়ে যাদের প্রশিক্ষণ কিংবা শিক্ষাটা হচ্ছে কম। দ্বিতীয়ত হচ্ছে সাংবাদিকদের সুরক্ষার কোনো ব্যবস্থা নাই। অসংখ্য আইন আছে সাংবাদিক নিপীড়নের জন্য, কিন্তু সাংবাদিকের সুরক্ষার ব্যবস্থা নাই। অ্যাট দ্য সেম টাইম বহু মানুষ তাদের সত্তা এবং তাদের বিবেক বিক্রি করে দিয়েছিলেন বিগত সরকারের সময় সাংবাদিকতার নামে ভালো থাকার জন্য। এই যে ধরুন আপনি কতটুকু ঝুঁকি নেবেন, এটাও কিন্তু ভাই আপনার দায়। আপনি কতটুকু ঝুঁকি নেবেন? একজন পিস্তল হাতে আপনার সামনে একজন গুলি করছে, আপনার কাছে ক্যামেরা আছে, আপনি ক্যামেরাটাকে ইউজ করবেন না আপনি বুদ্ধিমত্তার সাথে সরে যাবেন? এবং এটা আপনার দায় না, এটা পুলিশের দায়। সাথে সাথে পুলিশকে এটা ইনফর্ম করবেন। উনি যেটা ভেবেছিলেন সম্ভবত যে এটা সেন্সেশনাল রিপোর্টিং, এখন যত সেন্সেশনাল আপনি রিপোর্টিং করতে পারবেন তত আপনার রিচ হাই বা তত আপনার মানে সংবাদের গুরুত্ব বেশি। ফলে এমন অনেক অন্যায় ঝুঁকি আর কি নিচ্ছেন আমাদের তরুণ সাংবাদিকরা, যেটা অনুচিত। তবে আপনি যদি বলেন এখনকার আপনাদের ঝুঁকিটা কি, সেইটা আমি এবার এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে সেলফ সেন্সরশিপ। আপনারা এখন আটকে গেছেন সেলফ সেন্সরশিপের, সাংবাদিকরা বর্তমান গণমাধ্যম আটকে গেছে সেলফ সেন্সরশিপের ফাঁদে। আমি আপনাকে মনে করিয়ে দেই, উপদেষ্টা ফারুকী সাহেবকে প্রশ্ন করার দায়ে মানে ইয়েতে আপনার বাংলা ভিশনে 3 জন সাংবাদিকের চাকরি চলে যায়। কিন্তু এটাতে তখন সাথে সাথে এটা কিন্তু সরকার থেকে কোনো প্রেসক্রিপশন ছিল না, সাথে সাথেই সম্মানিত উপদেষ্টা জানালেন যে এখানে আমার কোনো ইনভলভমেন্ট নাই। উনি এইটা জানিয়ে তার দায় মুক্তি ঘটলো কি? তিনি কি বাংলা ভিশনকে অনুরোধ করতে পারতেন না বা অন্য গণমাধ্যমকে যে যাদেরকে আপনারা চাকরিচ্যুত করেছেন অনুগ্রহ করে তাদের চাকরিটা ফিরিয়ে দেন? এইটা জরুরি ছিল, কারণ আপনার অধিকার রক্ষা একটা সাংবাদিক যদি প্রশ্নই না করতে পারেন, যেই প্রশ্ন, হ্যাঁ, এবং এটা খুব জরুরি। এবং আপনি যখন বললেন আমার দায় না,
আমরা কি দেখুন আমাদের তো পরিকল্পনা অত্যন্ত ভালো এবং আপনাকে আমি আবারও বলি এটা ইমপ্লিমেন্টেশনের সর্বোচ্চ চেষ্টা আমরা করব, কিন্তু দেখুন আপনারা যেটা প্রশ্ন কিছুক্ষণ আগে আপনার কথা হচ্ছিল হাজ্জাজ ভাইয়ের সাথে, আমি ওইটা একটু বলি আপনাকে। একটা নষ্ট সিস্টেম একজন ভালো মানুষকেও নষ্ট করে দেয়। এই তরুণরা যখন এসেছিল এই রাজনীতিতে তারা কিন্তু সকলেই একেবারেই বাচ্চা ছেলে, যাদের বয়স অত্যন্ত কম, যারা ক্ষমতার কোনো কিছুই জানে না, এবং তারা কিন্তু দেশের জন্য তখনকার বাংলাদেশের স্বাধীনতার জন্যই, তৎকালীন ওই যে পরাধীন সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্যই যুদ্ধ করেছে। কিন্তু মুশকিল হলো ক্ষমতা দুটো জিনিস দেয়। ক্ষমতা আপনাকে দেয় মানে আপনার ক্ষমতায় যখন আপনি চলেন আপনার রাস্তাটা খুব ন্যারো হয়ে যায়। আপনি হয় এমন একটা রাস্তা চুজ করবেন যেখানে আপনার পার্সোনাল গেইনিং অনেক হাই, এবং অথবা আপনি এমন একটা দীর্ঘমেয়াদী রাস্তায় হাঁটবেন যে রাস্তা আলটিমেটলি আপনাকে একজন ব্যক্তি তৈরি করবেন, যেটা উনি বললেন 8 বছরে আজকে ববি হাজ্জাজ তৈরি হয়েছেন, একদিনে কিন্তু নয়। কাজেই এই তরুণদের সামনে যখন এই অপশনটা আসলো, তাদেরকে তখন জনপ্রশাসনের যেটা মানে খুব সূক্ষ্মভাবে যে কাজটা করা হলো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনসিপি হয়েছে এটাতে, সেটা হচ্ছে তাদেরকে স্পয়েল করে দেওয়া হলো। কিভাবে? বিভিন্ন বেনিফিট দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা ফিলিং দেওয়া হলো যে ইউ আর পিপল উইথ পাওয়ার এবং ইউ আর পিপল ইন গভর্নমেন্ট। এই অনুভূতিটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমাদের তরুণ নেতৃত্বকে। আরো একবার ফিরবো আমি ববি হাজ্জাজ, আপনার কাছে এবার একটু ফিরতে চাই, নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। ঐকমত্য কমিশন 100 আসনে, উচ্চকক্ষে 100 আসনে পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলেছেন। এই প্রস্তাবে আবার ভিন্ন মত দিয়েছে বিএনপি, তারা প্রস্তাবে রাজি নন। এই যে রাজনীতির বড় একটি পক্ষ, জামাত চাচ্ছে পিয়ার পদ্ধতি, বিএনপি চাচ্ছে পিয়ার পদ্ধতি না, এমনকি আপনারাও পিয়ার পদ্ধতির বিরোধিতা করছেন। এই যে মুখোমুখি অবস্থান, এই সংকট কাটবে কবে? আচ্ছা, প্রথমত আমি আরেকটু পরিষ্কার করি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এনডিএম আমার দল পিয়ার পদ্ধতি বিরোধিতা করেনি। দ্বিতীয়ত বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট মানে আংশিক একমত, পুরোপুরি একমত না, এবং এটা নির্বাচনের পরে পার্লামেন্টে যে পরিষ্কার হবে। জনগণ যেই দিকে রায় দিবে সেই দিকে যাবে। সো পিয়ার পদ্ধতি আমরা যেটা চেয়েছিলাম, এবং যেটা ঐকমত্য কমিশন বা কমিশনগুলো থেকেও যে সাজেশনটা এসেছিল, যে উচ্চ কক্ষের 100টা সিটি শুধু পিয়ার পদ্ধতিতে হবে। উচ্চ কক্ষ বিএনপির তরফ থেকে যখন 31 দফা দেওয়া হয়, যেটার অংশীদার আমরাও ছিলাম যুগপৎ আন্দোলনের হিসেবে, সো আমরা ওইভাবে বলবো, আমরা এবং বিএনপি, যদি বিএনপির নেতৃত্বে যখন 31 দফা দেওয়া হয়, তখন এই 31 দফায়ও আমরা উচ্চ কক্ষ রেখেছিলাম। সো 31 দফায় মানে বিএনপি এবং যুগপৎ আন্দোলনের অরিজিনাল প্রমিসে কিন্তু উচ্চ কক্ষ আছে। উচ্চ কক্ষটা কিভাবে সেট আপ হবে, এগুলো আমাদের ধারণা ছিল যে পার্লামেন্টে যে আলোচনার মাধ্যমে নির্ণয় করা হবে। এখন যেহেতু এই ঐকমত্য কমিশন বা এই কমিশনগুলো আসলো, তারা কিছু সাজেশন দিয়েছে। এই সাজেশনের ভিত্তিতে অনেকে আলোচনা করেছে, এবং এই ঐকমত্য কমিশনের আলোচনাতেও বিএনপির হয়ে যে নেতৃবৃন্দ প্রতিনিধিত্ব করছিলেন, ওনারাও একটা জায়গায় এসেছিলেন যে উচ্চকক্ষে যদি থ্রেশহোল্ডটা 5% ভোট ধরা হয়, তাহলে ওনারা রাজি হতে পারেন আপনার উচ্চকক্ষে কি বলে আপনার পিআর পদ্ধতিতে। সো মোটামুটি সবাই একমত হয়ে গেছিল পিআর পদ্ধতি থ্রেশহোল্ড কত হবে এইটাতে। ঠিক ওই সময়টায় ইসলামী আন্দোলন একটা বড় সমাবেশ ডাকলো, যেই সমাবেশে আপনার বাংলাদেশ জামাতে ইসলাম এবং এনসিপি তারাও জমাট হলো, এবং ওই সমাবেশে তারা ডাক দিল যে না, সব জায়গায় পিআর চাই, পিআর ছাড়া আর কিছু চাই না। এইটা কেউ কখনো চায়নি, উনারাও আগে চায়নি। ঐকমত্য কমিশনে এটা কখনো অফিসিয়ালি ডিসকাশনে উঠে নাই। যে ঐকমত্য কমিশনে এই সবগুলো এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, বাংলাদেশ জামাত ইসলাম, সবাই কিন্তু ঐকমত্য কমিশনের প্রত্যেকটা মিটিং এ গেছে, এবং মাসের পর মাস মিটিং হয়েছে। হ্যাঁ, সো এই যে এই প্রত্যেকটা মিটিংয়ে তারাও কিন্তু এটা উত্থাপন করেন এইভাবে। সো বাইরে যে এই ধরনের অবাঞ্ছিত কথাবার্তা বলা, এটা অত্যন্ত দুঃখজনক, প্রথমত আমি মনে করি। আর ওই যে নোট অফ ডিসেন্ট মানে আমরা ফুললি একমত না। সো সামনে যে যারা ভাই বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসবে, হতে পারছেন না, দেখেন সবকিছুতে আমরা সবাই পুরোপুরি একমত হতে পারবো না। মানে আমরা মনে করেন বিএনপি এনডিএম আমরা একসাথে যুগপৎ আন্দোলনে আছি বহু বছর, আমরা আগামীতে ইনশাআল্লাহ নির্বাচনেও কোয়ালিশনে যাব, তাই বলে সব কিছুতে আমরা একমত হব, এটা তো বিশ্বাসযোগ্য না। আর আমরা যদি কোয়ালিশনে ছিলাম বা আন্দোলনে একসাথে ছিলাম, সামনে কোয়ালিশনে একসাথে থাকবো, তারপর সব কিছুতে ঐক্যমত পোষণ না করতে পারি, তাহলে বিভিন্ন ধরনের রাজনৈতিক চিন্তার দল, মানে আমরা মনে করেন এনডিএম লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বিএনপি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তারপর আমরা কিছু কিছু দ্বিমত পোষণ করতেই পারি। আর যারা লিবারেল ডেমোক্রেসিতেই বিশ্বাস করে না, কেউ
কেউ শরিয়া আইনে বিশ্বাস করে, কেউ কমিউনিজমে বিশ্বাস করে, তাদের সাথে সবকিছুতে আমরা ঐক্যমত হবে, এটা চিন্তা করাটাও তো একটা বোকার স্বর্গে বাস করার মতো। সো সেই জায়গা থেকে সবকিছুতে ঐক্যমত হবে না, কিন্তু বড় বড় বিষয়গুলোতে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশিরভাগই ঐক্যমত সবাই হয়েছে। তার মধ্যে কিছুতে কিছু নোট অফ ডিসেন্ট গেছে, যে পুরোপুরি একমত না, অনেক জিনিসে একমত, দুই একটা জিনিসে ভিন্ন মত পোষণ করি, সো নির্বাচন জেতার পর দেখা যাবে, উইচ ইজ ফেয়ার, কারণ জনগণেরই তো ফাইনাল অধিকার কোনটা হবে। সো মনে করেন বিএনপি যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এতখানি আমরা মানি, এতখানি আমরা মানি না, জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তার মানে তাহলে জনগণ ওইটা চায়, তো তাহলে অতখানি হবে, বাকিটুকু নাও হতে পারে, বা বাকিটুকু যে হবেও না সেটারও কি গ্যারান্টি আছে? আমরা পার্লামেন্টে বসে আলোচনার মাধ্যমে তো হতে পারে যে সেটা যেভাবে এখানে দেওয়া হয়েছে তার থেকে আরো ভালোভাবে বাস্তবায়ন হতে পারে পার্লামেন্টে আসার পর। পয়েন্ট হলো ম্যান্ডেটটা তো জনগণের। সো যেই দলগুলো, স্পেশালি বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপিকে আমি দল হিসেবে ধরি না, বাট যেহেতু সরকারি দল বা সরকারি একটা কাঠামো আছে, সো সেটাকে ধরতে হবে এখন। এই তিনটা দলই মেইনলি বলছে যে এই পিআর পদ্ধতিটা ছাড়া তারা নির্বাচনে যেতে চায় না বা যাবে না। এর ভেতরে এগেন এনসিপির সংখ্যা কেন আসলে, মানে তারা যেতে চাচ্ছে না? না, তারা যেতে চাচ্ছে না কেন এটা আপনাকে বলছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এনসিপি কে নিয়ে জাস্ট কুইকলি শেষ করে নি। এনসিপি কেন যেতে চাচ্ছে না? কারণ এনসিপি না, তারা মানে তারা রাজনীতিতে পরিপক্ক না, তারা কোন জিনিসটা কাজ করতে পারে না পারে এগুলোতেও পরিপক্ক না, এবং এনসিপির সাথে জড়িত যারা, তারাই গত 8-10 মাস বা 12 মাস ধরে যেহেতু চান্দা তুলছে, এবং তাদের কাছেও মোটামুটি পরিষ্কার আমার কাছে মনে হয়, এগেন আমি আমার ধারণা বলছি ভাই, আমি ফ্যাক্ট বলছি না, আমি আমার ধারণা, অপিনিয়ন বলছি। সো আমার ধারণা যে তাদের এই অর্গানাইজেশনটার, যদি অর্গানাইজেশন কোনো স্ট্রাকচার নাই, বাট তবু অঙ্গ প্রত্যঙ্গে যারা আছে তারা যেহেতু চান্দা তুলছে এবং তারা জানে নির্বাচনে তারা জয়লাভ করার মতো কোনো জায়গায় নাই, তাহলে যেই মুহূর্তে নির্বাচনটা হয়ে যাবে এই চান্দা তোলার পদ্ধতি পুরো বন্ধ হয়ে যাবে। সো তাদের ভেতরে একটা মোমেন্টাম আছে, নির্বাচন কত বিলম্বিত করা যেতে পারে, এটা আমার ধারণা। আর নেতৃত্বে যারা আছেন এনসিপির, তারা যেহেতু রাজনৈতিক ময়দানে পরিপক্ক না, তাদের ছোট করে বলছি না, জাস্ট বাস্তবতা বলছি, মানে আজ থেকে 12 মাস আগে কারণ আপনারা কেউ জানতেন নির্বাচন বিলম্বিত করার তাদের ভেতরের লোকজন নির্বাচন বিলম্বিত করার, ইয়েস, উইদাউট এনি ডাউট, এটা আমার ধারণা, এগেন আমার ধারণা। আর তাদের নেতৃত্ব সময় মতো হচ্ছে না, বা না নির্বাচন সময় মতো কেন হবে না ভাই? না, আমি কোনো সংখ্যা প্রকাশ করছি না, বাট আমি বলছি সো এনসিপিটা গেলে এইটা, বাট তাদের কোনো ওই শক্তিটা আন্দাজ সরকারকে তারা অন্য পথে নিতে পারে, যেটা আমার মনে হয় না তারা পারবে। তাছাড়া মাঠ পর্যায়ে কোনো শক্তি তাদের নেই যেটা দিয়ে তারা, মানে কোনো বলয় নেই যেটা দিয়ে তারা পুশ করতে পারবে নির্বাচন পেছানো। এইবার আসেন ইসলামী আন্দোলন বাদ দেন, ইসলামী আন্দোলন আছে জামাতের সাথে। এবার জামাত খুবই প্র্যাগম্যাটিক একটা রাজনৈতিক দল। আপনারা ধরে নিতে হবে জামাত কিন্তু মানে অলমোস্ট 100 বছর ধরে রাজনীতি করে। জামাত বাংলাদেশ হলো একটা শাখা, জামাত আরো দুটো দেশে আছে, এটা হলো বাংলাদেশি শাখা। সো তারা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। হ্যাঁ, সো বাংলাদেশি শাখারও অনেক অভিজ্ঞতা, তারা প্রথম থেকে অলমোস্ট 100 বছর ধরে বাংলাদেশি শাখাও রাজনীতি করে আসছে। সো তারা প্র্যাগম্যাটিক রাজনীতি করে। তারা প্রথমে বারবার করে বিএনপির সাথে, যেহেতু তার যুগপৎ আন্দোলনে ছিল না, সো তারা আলাদাভাবে বিএনপির সাথে আলোচনা বসতে চেষ্টা করেছিল কোয়ালিশনে আসার। সেই আলোচনা কতখানি ফলপ্রসূ হয়েছে আমি জানি না, তবে পরে যা মনে হয়েছে হয়তো বেশি ফলপ্রসূ হয়নি। এবং বেশি ফলপ্রসূ না হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি জামাতের এই যে সুর পাল্টানো, তারা এই যে অন্যদিকে যাওয়া। সো জামাত নির্বাচনে যাবে না এটা আমি বিশ্বাসযোগ্য মনে করি না। আমি মনে করি জামাত এই যে এই আওয়াজটা দিচ্ছে, কারণ নির্বাচনের আগ পর্যন্ত তারা যত বিরোধী আওয়াজ দিতে পারে, যত একটা বিরোধী ভোট কালেক্ট করতে পারে, বা বিএনপিকে পুশ করতে পারে তাদেরকে কিছু দূর ছাড় দেবার জন্য। সো জামাত এই প্র্যাগম্যাটিক রাজনীতি করছে। একটু অন্যদিকে যেতে চাই, যে আওয়ামী লীগের বিষয় নিয়ে, যে তারা সম্প্রতি বিদেশের মাটিতে নির্বাচন মানে রাজনীতি অফিস খুলেছেন, তো এখন ভিন্ন দেশে আওয়ামী লীগের তৎপরতা কি বার্তা দিচ্ছে? দেখেন, আওয়ামী লীগ, অ্যাটলিস্ট শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ সর্বকালের জন্য শেষ। সেই আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরবে না, কোনোভাবে বাংলাদেশে ফিরবে না, কারণ বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এগেন আমি আবার পরিষ্কার করি, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগ কখনো ফিরবে না। এই কারণে কলকাতায় হয়তো নতুন একটা অফিস নিয়েছে সেই আওয়ামী লীগ। এবং আমি একটা সময় কিন্তু আওয়ামী লীগের শাসনামলে কিন্তু বিভিন্ন মানুষ বলতো যে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, কখনো পারবে না, কিন্তু আমরা প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে।
তা আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, আবার পরিষ্কার করি, শেখ হাসিনার আওয়ামী লীগ আর ফিরতে পারবে না এবং তারা কলকাতায় আছে কারণ তারা কলকাতা বা দিল্লি বেস পার্টি ছিল। আপনি ভুলে গেছেন হয়তো গত 15 বছর তাদের সবচেয়ে বড় বড় নেতারা, ফাইন্যান্স মিনিস্টার, তাদের আপনার জেনারেল সেক্রেটারি বা মানে সাধারণ সম্পাদক, তারা সবাই জোরে জোরে জোর গলায় আপনার টেলিভিশন মিডিয়ার সামনে বক্তৃতায় বলেছেন তাদেরকে ক্ষমতায় এই প্রতিবেশী দেশ রেখেছে, যেই প্রতিবেশী দেশের একটা শহরে আজকে তাদের নতুন অফিস খুলেছে। সো এইটা ওই দেশি দল। আমি আরেকটা দেশের কথা, আরেকটা দলের কথা বললাম না, বাংলাদেশি শাখা। তো আবার আওয়ামী লীগ আসলে ওদের কোনো শাখা প্রশাখাও নাই, ওরা আসলে ওই দেশেরই একটা দল, হাসিনার আওয়ামী লীগ। সো এই কারণে আমি আপনার শোর মাধ্যমেও আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, যারা আসলে হয়তো বাংলাদেশকে ভালোবাসেন, তাদের প্রতি আমি অবদান জানাবো যে আপনারা যদি বাংলাদেশি রাজনীতি করতে চান, আপনারা হাসিনার আওয়ামী লীগ ছেড়ে কাজ শুরু করেন। আওয়ামী লীগ নাম থাকতেই পারে, হাসিনার যে আওয়ামী লীগ ছিল, যারা গত 15 বছর ধরে বাংলাদেশের অর্থ লুট করেছে, ভোট লুট করেছে, মানুষের উপরে অত্যাচার হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ফিরবে না ভাই। আর আগে যারা আপনাকে বলতো বিএনপি কখনো বাংলাদেশে ফিরবে না, আপনিও যদি একটু রেকর্ড চেক করে দেখেন, আপনি দেখবেন ওই আওয়ামী লীগের নেতারা বলতো তারা ফিরতে দিবে না অন্য কাউকে, শুধু বিএনপিকে না ভাই, অন্য কাউকে ফিরতে দিবে না, কোনো মতই থাকবে না, শুধু আওয়ামী লীগ থাকবে, শুধু হাসিনা লীগ থাকবে। সো যেই পার্টিটা মনে করেন ভাসানী সাহেব, সরওয়ার্দী সাহেবরা শুরু করেছিলেন, সেই দল এই হাসিনার দল না। এই জন্য আমি আবার পরিষ্কার করছি যে ওই যে 49-এর আওয়ামী লীগ বা ইভেন 59-এর আওয়ামী লীগ, 69-এর আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগ সেম ছিল না। এই হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ, এটা আমার কথা না ভাই, বাংলাদেশের জনগণের কাছে যান, বাংলাদেশের জনগণ এই হাসিনা আওয়ামী লীগকে ফেরত দিতে দেবেন। এই যে গোপালগঞ্জেও যখন ঝামেলা হলো, আওয়ামী লীগের যে দুর্গ, এই গোপালগঞ্জে যখন ঝামেলা হলো না, ঝামেলা কিন্তু শেখ মুজিবের নাম নিয়ে হয়েছে, শেখ হাসিনাকে গালি দেওয়ার জন্য কিন্তু গোপালগঞ্জেও কেউ দাঁড়ায় নাই, এটা মনে রেখেন। শেখ হাসিনার আওয়ামী লীগের গোপালগঞ্জেও জায়গা নাই, পুরো বাংলাদেশ তো বাদ দেন। আচ্ছা, গুঞ্জন রয়েছে যে ভারতে বসে তারা প্রবাসী সরকার গঠনের পায়তারা করছে, চেষ্টা করছে। প্রবাসী সরকার যদি গঠনই করে, তাহলে সেক্ষেত্রে দেশের অর্থনীতি, রেমিটেন্সে কোনো প্রভাব পড়বে কিনা? কোনো নান হোয়াটসোএভার। ইরানে দেখেন শাহ বসে গত 50 বছর ধরে আপনার ওই সেই 79 থেকে সে প্যারিসে বসে প্রবাসী সরকার করেছে, বুঝেছেন? এরকম যার যেটা ইচ্ছা করতে পারে। শেখ হাসিনার ইচ্ছা একটু তারও মজা লাগে, একটা ভাইরাল ভিডিও দেখলাম, উনি বলেছেন আমাকে কি ম্যাডাম বলবে না, ম্যাডাম বলবে না, এরকম কিছু একটা, কারণ স্যার বলার তো এখন আর কেউ নাই। তো এইগুলো তাদের মানে যেটা সত্যি কথা, আমাদের বিচক্ষণ হতে হবে, কারণ তারা অনেক অর্থ লুট করে নিয়ে গেছে। সো সেই হিসেবে তাদের কিছু দুষ্টু অনুসারী তো রয়েই গেছে। সো আমাদের বিচক্ষণ হতে হবে যেন তারা আপনার দেশের স্থিতিশীলতা মানে নষ্ট করতে না পারে, অরাজকতা সৃষ্টি করতে না পারে, বাট রাজনীতিতে তাদের বড় কোনো প্রভাব থাকবে, এটা অবিশ্বাস্য। ধন্যবাদ আপনাকে। আমি মাহমুদা হাবিবা, আপনার কাছে একটু ফিরতে চাই। সম্প্রতি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আওয়ামী লীগে, এবং যদি দেশের বাইরের কথা বলে তাহলে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। তো এই দলটা এই যে ষড়যন্ত্র তত্ত্বেই ভরসা কেন তাদের? আপনাকে ধন্যবাদ। আমি একটু আগের একটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে চাই। হাজ্জাজ ভাই খুব চমৎকার বলেছেন, তবু একটু অ্যাড করি। বিএনপি চেয়ারপারসন কখনোই বাংলাদেশ ত্যাগ করেননি, বিএনপির নেতারা বাংলাদেশ ছেড়ে যায়নি। 17-18 বছরের চরম নির্যাতনে এক্সাইল হয়েছিল তারেক রহমানের বলে তাকে দেশের বাইরে যেতে হয়েছিল, সেটা ওনার চয়েস ছিল না। কিন্তু বাকিরা এই বাংলাদেশেই ছিলেন এবং এই বাংলাদেশে থেকে যুদ্ধ করেছেন। কাজে দুই দলের এমনকি তুলনা করাটাও আমার কাছে মনে হয় যে এক ধরনের মানে ইটস আ স্টুপিড ওয়ার্ক। এটা আপনার সরি টু সে, মানে তুলনা যারা করতে চেষ্টা করেন, এটার চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে না। দেখুন, এবার আসুন আপনি যেটা বলছেন, ষড়যন্ত্র তত্ত্ব তো আজকে নতুন কিছু না। আওয়ামী লীগের একটা অত্যন্ত স্ট্রং পার্ট, এবং বেসিক্যালি তারা 80% নির্ভর করেছে ষড়যন্ত্র তত্ত্বের উপরে। আর যে আপনি কলকাতা আওয়ামী লীগের অফিস বলছেন, এ তো চিরকালই ওই দেশে তাদের অফিস ছিল, এখন প্রকাশ্য হয়েছে আর কি, ঠিকানা পেয়েছেন একটা, এর আগে ঠিকানা ছিল না, এই তো ডিফারেন্স। এখন এই যে ষড়যন্ত্র তত্ত্বটা বা ফর্মুলা, যেই ফর্মুলা দেশে ফর্মুলেটেড হয়নি, বাইরে থেকে ফর্মুলেটেড হয়েছে শুধুমাত্র একটা সরকারকে ক্ষমতায় রাখার জন্য, সেই সরকার যেই সরকার মানে পার্শ্ববর্তী দেশ বলুন আর অন্যদের যে সুবিধা দেওয়া সেইটার কাজে নিয়োজিত সারাক্ষণ, সেই ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আর কিভাবে দেশের মানুষের তারা মনোযোগ আকর্ষণ করে রাখবে? ষড়যন্ত্র এবং নির্যাতন, এই দুইটাই তাদের প্রধান। আওয়ামী লীগ টিকে ছিল দেশে,
এখন জি। তাদের কাছেই তো চলে গেছে, তাই এটা না, কিন্তু ওখানে শেষ হয়ে রাজনীতিতে যায়নি। কোনো প্রভাব ফেলবে কি? এটা শেষ হয়ে যায়নি। এবার আসুন, একটা পার্ট গেছে কেবল। আওয়ামী লীগকে নিয়ে যারা যখন মানুষ বলে যে আওয়ামী লীগ চলে গেছে, সেটা একটা মিস্টেক। শুধু মাথাটা চলে গেছে, 300 সাংসদ চলে গেছেন, আপনার ওই কি বলে খতিব সাহেব চলে গেছেন, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর চলে গেছে, এই মাথাগুলো চলে গেছে। কিন্তু তারা গত 15-17 বছরের কিছু করুক না করুক, ডিএনএ টেস্ট করে করে সুনির্দিষ্ট রাজনৈতিক মতবাদের লোকজনকে তারা প্রশাসনে ঢুকিয়েছেন, পুলিশ প্রশাসনে ঢুকিয়েছেন। আপনি যেদিকে তাকাবেন 3টা লেয়ার পর্যন্ত, আপনি যদি খালি সকলকে ছাঁটাই করতে করতে যান, তাও ওদের ডিএনএর মানে সেট করা ছিল 2041 পর্যন্ত। মানে তারা তো কখনো চিন্তাই করেননি যে এই দেশ ছেড়ে যেতে হবে। ফলে এই সচিবকে বদলে পরবর্তী যিনি সচিব হবেন তিনি, বা তারপরে সচিব, 3 লেয়ার অ্যাটলিস্ট তাদের ফিক্সড করা। ফলে হয়েছে কি, আপনি দেখছেন ইদানিং প্রায়ই আমরা দেখি আমাদের পুলিশ প্রশাসন বা ইন্টেলিজেন্স নানা ধরনের বিষয় এখানে মানে আবিষ্কৃত হচ্ছে, নানা ধরনের ষড়যন্ত্রের বিষয় আমরা দেখছি। আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি তাদের বিপুল টাকা যারা যেটা এই দেশ থেকে লুণ্ঠিত হয়েছে, সমস্ত টাকা দেশের বাইরে কিন্তু যায়নি। এবং আপনি খেয়াল করে দেখুন, সেই মারণাস্ত্রগুলো তারা যেটা ব্যবহার করেছিলেন জুলাই আগস্টে, এটার কিন্তু উদ্ধার নিয়ে কোনো কথাই আপনি শুনবেন না। এগুলোও কিন্তু ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। ফলে বলেছেন যে যাদের কাছে এখনো লুণ্ঠিত অস্ত্র আছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য, এবং উনি আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, উনি আহ্বান জানিয়েছেন, কিন্তু দিস ইজ 1 ইয়ার, 1 বছর হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পুরস্কার যে ঘোষণা করবেন, কত করবেন তিনি কিন্তু বলেননি। তো সেক্ষেত্রে এই অবৈধ অস্ত্র দিয়ে যদি আপনি পুরস্কারের অর্থের চেয়ে বেশি বাইরে থেকে পান, হ্যাঁ, তখন আপনি দেবেন কেন? সারেন্ডার করবেন। এটা দুটো জিনিস। জি, ক্ষমতা নেওয়ার 20 মাস পরে কেন এই উদ্যোগ নিচ্ছে? ব্যাপার হচ্ছে কি, আমার ধারণা আমাদের ধরেন এই সরকারের একেবারেই নেগেটিভ বলতে চাই না, কারণ পুলিশ প্রশাসন যতটুকু সক্রিয় হয়েছে তারও কিন্তু সাধুবাদ এই সরকারকেই দিতে হয় কাজে। কিন্তু এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এখন বোধহয় আর ম্যানেজ করা যাচ্ছে না, এবং ম্যানেজ করা যাচ্ছে না বলে তারা এই নির্বাচনে, খেয়াল রাখবেন, নির্বাচন যত বেশি নিকটবর্তী হবে তত বেশি এই আশঙ্কাগুলো বাড়তে থাকবে। ধরুন একটা অকারেন্স করা গেল, বা এমন কোনো ধরনের অস্থিরতা দেশে তৈরি করা হলো যেখানে আমরা ভাবছি না এমন কিছু স্টেপ নিতে হতে পারে। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান কে হয় একটা নির্বাচন না হলে, বলুন তো? 17-18 বছরে বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে মানে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করা হয়েছে সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার। রিজন হলো ওই একটা মাত্র রাইট, একটা মাত্র অধিকার আপনি 5 বছর পর পর, যেটার জন্য আপনার প্রতিটা রাজনৈতিক দলকে তার জনগণের কাছে আসতে হয়। এইটাকে ধ্বংস করে দেওয়া মানে হচ্ছে আপনার গোটা ব্যবস্থাটাকে এক ধরনের স্বৈরতান্ত্রিক ভাবে বা মাফিয়ার যেটা গড়ে উঠেছে। আরো যদি 6 মাস বা 1 বছর পিছিয়ে দেন, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে ছোট দলগুলোর সমস্যা কি, এই ছোট দলগুলো হয়তো না বুঝেই ট্র্যাপটায় পা দিচ্ছেন। সংস্কার নিয়ে যত কথাই আমরা বলি না কেন, বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে একটা সুষ্ঠু নির্বাচন। আপনি মনে রাখবেন যে এইটাই হচ্ছে আলটিমেট সংস্কার। রিজন হলো এইটারই অনুপস্থিতি সবচেয়ে বেশি আমরা দেখেছি। আমরা যদি 2009 এর ইলেকশন থেকে দেখি তাহলে কিন্তু পরিষ্কার হবেন। দ্বিতীয়ত, গণতান্ত্রিক অধিকার তার জনগণকে যখন আপনি ফিরিয়ে দেবেন, জনগণের একটা নিজস্ব ক্ষমতা আছে। আমি যখন নির্বাচনে ভোট দিয়ে একটা সরকারকে আনি, আমার কিন্তু গলার জোর বেড়ে যায়। তখন কিন্তু আমার যে জবাবদিহিতা বা আমার যে প্রশ্নের উত্তর চাওয়া সরকারের কাছে, তখন আমার টোন আলাদা হয়। আমি ভোট দিয়েছি, এটার উত্তর দেন। এই শক্তিটাকে একটা মহল আসলে উঠে আসতে দেখতে চায় না। আর পিয়ার নিয়ে একটা কথা বলি, যেটা হাজ্জাজ ভাই বলেছেন, তারপরও আমি অ্যাড করি। যাদের বিয়ারের সবচেয়ে বড় আকর্ষণ হলো যে একেবারে আপনি কোনো আসন না পেলে একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে, তার উপরে যদি আপনি ভোটটা পান, আপনার সংসদীয় একটা আসন সুনিশ্চিত হয়। সংসদে যেতে হলে ওয়েস্টমিনিস্টার সিস্টেম ডেমোক্রেসিতে প্রতিটা জনপ্রতিনিধিকে দেশের ওই সংসদীয় আসনের জনগণের আস্থা অর্জন করতে হয়। কাজটা কঠিন, এই কাজে সবাই আগ্রহী নয়। জবাবদিহিমূলক সরকার গঠন করা যে আপনি বললেন, যে আপনার ক্ষমতা গেলে কি জবাবদিহিমূলক সরকার গঠন করতে পারবেন? দেখুন, আমাদের 31 দফা, যেটা আমাদের যুগপৎ আন্দোলনের অন্যান্য মানে দলগুলোর সাথে মিলে আমরা যেটা দিয়েছি, এটা যদি আপনি কখনো পড়েন, আমাদের প্রিএম্বলে কিন্তু বলা আছে নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠনে আগ্রহী। কেন জাতীয় সরকার গঠনে আগ্রহী? যেন এইটার দায় পুরোটা এই সরকার। এবার মনে রাখবেন যে নির্বাচনটা আমরা আশা করছি ফেব্রুয়ারিতে। এই নির্বাচনের ফলে যেই দলই বা যেই দলগুলোই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পাক, তারা কিন্তু আসলে জাহান্নাম পাবে হাতে। কারণ হলো একটা ভেঙে যাওয়া সিস্টেম, একটা করাপ্ট সিস্টেম, এবং একই সাথে মনে রাখবেন যে আমাদের যে পার্শ্ববর্তী শক্তি নিয়ে যখন আমরা বারবার কথা বলছি, তারা কিন্তু প্রতি মুহূর্তে নিয়োজিত আছে, এবং তাদের সমস্ত মানে যেই মেধা তারা বাংলাদেশের পিছিয়ে এত বছর ব্যয় করেছে একটা অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার কাজে, এখন তারা সেটা ব্যয় করছে বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার কাজে। ফলে জাতীয় সরকার গঠিত হলে আমরা আশা করি সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে যারা আছেন, যারা বাংলাদেশটাকে আসলে গণতান্ত্রিক দেশে দেখতে চান, একটা স্বাধীন সার্বভৌম শির দ্বারা উঁচু করা বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন, আমরা আস্থা রাখি
রাখি যে আমরা সেটা করার চেষ্টা করব। দেখুন, রাতারাতি কিছু হবে না, কেউ ম্যাজিক ওয়ার্ড নিয়ে আসবে না, আলাদিনের চেরাগও আমাদের কাছে থাকবে না যে ওই এক টেনিয়রে সব বদলে দেবো, বাংলাদেশের সকলের চাকরি হয়ে যাবে, এগুলো কিছু কিন্তু এ ধরনের কোনো মানে চিন্তা ভাবনা রাখার দরকারই নাই। যেটা আমরা করার চেষ্টা করব, আমরা চেষ্টা করব, ইটস এ গ্র্যাজুয়াল ওয়ার্ক, সংস্কার হচ্ছে চলমান, এটা হচ্ছে চলতে থাকবে, হয়তো 10 বছর পরে আমাদের সন্তানেরা বেটার বাংলাদেশ দেখবে। ধন্যবাদ। আমি ববি হাচ্চাজ আপনার কাছে আরেকটু আসতে চাই, সেটা হচ্ছে ক্ষমতা গ্রহণের 20 মাস পর নির্বাচন, এত দেরি কেন? আসলে অন্তর্বর্তী সরকারের মনে কি আছে, মানে এত দেখেন এখন আসলে কেন নির্বাচন দিতে? নির্বাচন আরো অনেক শীঘ্রই হওয়া উচিত ছিল। এক সময় আমরা চেয়েছিলাম যে এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের ভেতরে যদি দেয়া যায় বা জুলাই আগস্টের ভেতরে যদি দেয়া যায়, তারপর আমরা গেলাম এই বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে এখন যেহেতু একটা তারিখ ঘোষণা হয়ে গেছে, এই তারিখটা আমরা সবাই মেনে নিয়েছি, সো এইটা নিয়ে আর বড় আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আরো আগে হলে ভালো হতো, হয়নি, কিন্তু ওটা এখন শেষ, ওটা এখন পিছে চলে গেছে। সো এটা ওই সাঙ্ক কস্ট নিয়ে আলোচনা, এটা আসলে আমাদের সময় নষ্ট হবে। রাদার এই সামনের নির্বাচনটা আমরা কিভাবে সবচেয়ে ভালো করতে পারি, কিভাবে জনগণ যেন তাদের এই যে এত বছর পর, এত দশক পর তাদের ভোটের অধিকার ফিরে পাবে, এটা যেন স্বচ্ছভাবে সুন্দরভাবে পায়, এবং তারপর আমরা দেশ গড়ার কাজ কিভাবে করব, এই যে যেমন আমার বিজ্ঞ সমালোচকও বললেন, যেটা লম্বা সময়ের কাজ, একদম ভঙ্গুর অবস্থা একটা সরকার আগামী যেই নির্বাচিত হবে তার হাতে একটা পুরো ভঙ্গুর অবস্থা একটা সরকার ব্যবস্থা থাকবে। সো তাদের অনেক দায়িত্ব থাকবে, এটা আবার নতুন করে ঢেলে গড়ে তুলবার, এটা সোজা হবে না ভাই, এটা খুবই মুশকিল, এটা হারকিউলিয়ান টাস্ক হবে এটা। সো এগুলো আমরা কিভাবে করব সেই দিকে আমাদের নজর আরো বেশি থাকা উচিত। ধন্যবাদ। একটু ছাত্র রাজনীতি নিয়ে ফিরতে চাই, সেটা হচ্ছে এই ঢাবিতে আবাসিক হলের রাজনীতি, অনেক শিক্ষার্থী এটা বিরোধিতা করছে। ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্যাম্পাসে রাজনীতি থাকতেই হবে, কিন্তু ক্যাম্পাস তো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার চেয়ে রাজনীতি, আমরা কিন্তু গত সময়গুলোতে দেখে এসেছি বাংলাদেশ শুধু নেতা পেয়েছে, আন্দোলনের নেতা পেয়েছে, একটা বিজ্ঞানী পায়নি, কিন্তু একটা গবেষক পায়নি। তো এটা, এই যে ছাত্র রাজনীতি, এটা তার অন্তরায় কিনা? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ছাত্র রাজনীতির ব্যাখ্যা তো আসলে ছাত্রদের জন্য রাজনীতি, হ্যাঁ, শিক্ষাঙ্গনে রাজনীতি, বিশ্বের সব জায়গায় এটা আছে, ঠিক আছে, কিন্তু বিগত সময় তো ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ হল দখল। হ্যাঁ, আপনি গত 20 বছরের কথা বলছেন, আমি আপনাকে 100 বছরের কথা বলছি। 100 বছরের ছাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়টা নোবেল প্রাইজ এসেছে? 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়টা বড় বড় সায়েন্টিফিক ডিসকভারি বা কিছু এসেছে? আসেনি ভাই। সো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢালাওভাবে সাজাতে হবে, টারশারি বা উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ঢালাওভাবে সাজাতে হবে, সেটা ভিন্ন আলোচনা, অ্যাকচুয়ালি ভিন্ন আলোচনা। মানে যদি আপনি বলেন যে শুধু গত 15 বছরে হয়নি, না ভাই, প্রথম থেকে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় একটা নাম বলতে পারবেন না, মানে আমরা জাস্ট বলার খাতিরে যদি বলতে থাকি, মানে নিজেদের সমালোচনা নিজেদের আগে করতে হবে, এটা কিন্তু নিজেদেরকে ছোট করা না, এই সমালোচনার মাধ্যমে আমরা উপরে উঠবো। সো আমরা যদি সারাক্ষণ বলতেই থাকি আমরা প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু আসলে অক্সফোর্ডের কোনো কাজ আমরা না করি, তাহলে আমরা জীবনে ওই নিজেরাই বলতে থাকবো, বিশ্বের অন্য কেউ ভাই আমাদেরকে প্রাচ্যের অক্সফোর্ডও বলবে না। সো সেই জায়গা থেকে আমি বলছি যে শিক্ষা ব্যবস্থা ঢালাওভাবে আমাদের সাজানো দরকার, কিন্তু তাই বলে আবার ভুলে গেলে চলবে না যে প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে, সে চাকুরিজীবী হোক, সে ছাত্র হোক, যেখানেই হোক। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে একটা রাজনৈতিক দলের পরিচয়ে আপনি আইন বিরোধী বা ক্যাম্পাসের নিয়ম বিরোধী কোনো কাজ করতে পারবেন না, এটা করা উচিত না, করতে পারা উচিত, এবং তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের হাতে শক্তি বাড়ান। যেমন কিছুদিন আগে ছাত্র শিবির একটা প্রদর্শনী করলো, সেই অ্যাডমিনিস্ট্রেশনের হাতে শক্তি বাড়ানোর কথা বলছেন, এখানে তো শিক্ষকরাও তো রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। জি, তাহলে তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে শক্তি বাড়াতে হবে, বিশ্ববিদ্যালয়ের এম্পাওয়ারমেন্ট করতে হবে। সো একটা দেখেন, বিশ্ববিদ্যালয়ের দেখেন ভাই, বিশ্ববিদ্যালয়ের এম্পাওয়ারমেন্ট খুব সোজা, বিশ্ববিদ্যালয়ের এম্পাওয়ারমেন্ট খুব সোজা। এই বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল র্যাঙ্কিং এ কি অবস্থা, সেই র্যাঙ্কিং এর ভিত্তিতে এই অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতায়ন করা হবে, সেই র্যাঙ্কিং এর ভিত্তিতে এই অ্যাডমিনিস্ট্রেশনের ফাইন্যান্সিয়াল এবিলিটি দেওয়া হবে, তাদের কারিকুলাম কি হবে এটা তারা ঠিক করবে। সো এই যে কিছু উপায় আছে ভাই, এত মুশকিল না, করার সাথে সাথে হবে না, সময় লাগবে, করতেও সময় লাগবে। মনে করেন এক রাতে যদি আপনি এনবিআর চেঞ্জ করতে চান, সবাই হরতালে চলে যাবে, ঠিক না? সো আপনার ভিতরে কনসেনসাস তৈরি করতে হবে, যার জন্য রাজনৈতিক সরকার দরকার, কিন্তু এই চেঞ্জগুলো আনতে হবে। সেইভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে আসলে রাজনীতি মানে কি, সব জায়গায় রাজনীতি থাকবে ভাই। একজন শিক্ষক রাজনীতিবিদ হতে পারে না, ভাকলাভ হাভেল একজন প্রফেসর, সে চেক রিপাবলিকের রেভলিউশন লিড করে তারপর প্রধানমন্ত্রী হয়েছেন। সো এই
এইটা আপনি যদি বলেন যে এইখানে রাজনীতি থাকবেন ওখানে রাজনীতি থাকবেন, এটা হয় না। সবার নাগরিক অধিকার। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী তিনি একজন মানে প্রাপ্তবয়স্ক নাগরিক, সে রাজনীতি করতে চাইলে সে রাজনীতি করবে, সেটা স্বেচ্ছায়, জোর করে তো। জি জি জি, হ্যাঁ। এই তো তাহলে জোর করে করার জন্য তাহলে নিয়ম বিরোধী আইন বিরোধী হচ্ছে। নিয়ম বিরোধী আইন বিরোধীটা দেখার দায়িত্ব কার? অ্যাডমিনিস্ট্রেশনের। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে শক্তি বাড়াও, এই কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জন্য একটা এগেন এক্সাম্পলটা একটু শেষ করতে দেন, যে ছাত্র শিবির কিছুদিন আগে একটা প্রদর্শনী করলো, অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে থামাতে চেষ্টা করে থামাইতে পারে নাই। এই প্রদর্শনীতে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অনেকগুলো ব্যক্তিত্বর ছবি ঝুলিয়েছিল। তারপর বামপন্থী কিছু রাজনৈতিক সংগঠন ওখানে ওটার বিরুদ্ধে দাঁড়ানোর পর অ্যাডমিনিস্ট্রেশন একটু শক্তি খুঁজে পেল ওগুলো নামানোর। এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশন করতে পারতো এবং অ্যাডমিনিস্ট্রেশন প্রথমে দিতে চায়নি। সো কারোর, সেটা আমার দলের রাজনৈতিক সংগঠন মানে ছাত্র সংগঠন বা আমার দলের সহযোগী ছাত্র সংগঠন হোক বা জামাতে ইসলামের সহযোগী ছাত্র সংগঠন হোক, কারোই ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে যে কাজ করার মতো শক্তি থাকার কথা না। সিস্টেমটা আমাদেরকে ওইভাবে ঢালাও হবে, যেমন সাজাতে হবে। একই সাথে মনে রাখতে হবে যে আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। সো তার সে কি রাজনীতিতে বিশ্বাস করে সেটা প্রকাশ করার অধিকার তার আছে। তার আছে অবশ্যই। মাহমুদা হাবিবা, একটু আসতে চাই, সেটা হচ্ছে বাম দলগুলোর নেতারা বলছেন যে গুপ্ত রাজনীতিতে জামাত শিবির জড়িত। গুপ্ত রাজনীতিতে রাজনীতি কেন করতে হবে? রাজনীতি তো হচ্ছে প্রকাশ্য বিষয়, গুপ্ত রাজনীতি কেন করতে হবে? সেটাই আমরা আসলে এতদিন ধরে জানতাম যে রাজনীতি যে প্রকাশ্য বিষয়, আমরা প্রবল মানে নির্যাতন নিপীড়নের মুখেও রাজনীতি করে গেছি যার যার আইডেন্টিটি নিয়ে। বেসিক্যালি গুপ্ত রাজনীতি কথাটা তো আমার মনে হয় 5 আগস্টের পর থেকে একটা নতুন ডেফিনেশন আমাদের সামনে আসলো। এর আগে যেমন ধরুন ছাত্র আন্দোলনে, আমি আপনাকে একেবারে দায়িত্ব নিয়েই বলি যে বহু ছাত্র এমন সংযুক্ত হয়েছিলেন যারা একসময় কোনো না কোনোভাবে নানাভাবে ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন, তারা আবার সরাসরি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে আসেন। কিন্তু আমরা এমন অনেক ফেজ দেখেছি যারা ছাত্র লীগের পদের ডিফারেন্ট পদের নেতা, সেখানে জানতে পেরেছি যেখানে একটা সুনির্দিষ্ট ছাত্র সংগঠনের তারা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি, কেউ বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি, একটা ফুল একটা সিস্টেম রান হয়েছে ছাত্রলীগের ছদ্মাবরণে। এটা যে সম্ভব, এটা বাংলাদেশে বা কোনো দেশের রাজনৈতিক বাস্তবতায় সম্ভব? নিঃসন্দেহে জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের উপরে সীমাহীন নির্যাতন হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি একেবারে এতখানি আন্ডারগ্রাউন্ডে হয়ে চলে গেলেন যে একটা ফুল সিস্টেম চালালেন, এটা কিন্তু ভীতিকর। এইটা হয়তো তখনকার জন্য সার্ভাইভাল পয়েন্ট হিসেবে ঠিক আছে, কিন্তু এখন যেটা হয়েছে সেটা এখন এটা বিশ্বাস করাটা খুব কঠিন। ধরুন হাইপোথেটিক্যালি আজকে আপনার সাথে আলাপ করি, শেখ হাসিনা ফেরত আসলো তার প্রবল পরাক্রম নিয়ে, এই যারা গুপ্ত ছিলেন তারাই যদি আবার যে হাজির হন যে আপা আপনার জন্য এতদিন ধরে আমরা এটা সাজিয়ে রেখেছি, আপনার জন্যই ধরে রেখেছি, এই যে আপনি আসলেন আপনাকে ফিরিয়ে দিলাম, আপনি হাউ ক্যান ইউ ট্রাস্ট আ পারসন হু ক্যান চেঞ্জ দেয়ার আইডেন্টিটি এবং এন্টায়ার আইডেন্টিটি? এবং শুধু যে গুপ্ত ছিলেন তাই তো নয়, এমন বহু মানুষের কথা শোনা যাচ্ছে। দেখুন এগুলো সবই এখন ছাত্র নেতাদের পারস্পরিক ফেসবুক পোস্ট থেকে আমরা জানতে পারি, এগুলো তো আমাদের জানার আর কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের ছাত্র দলের বহু ছেলেমেয়েরা আমাদেরকে বলেছে এখন যারা ছাত্র শিবিরের বড় বড় ডিফারেন্ট নেতা, তারা ওই সময় ছাত্র লীগের হয়ে চাপ প্রয়োগ করতেন তাদের উপরে। ছাত্রদল তো সবসময় প্রকাশ্যেই রাজনীতি করেছে, এই ক্যাম্পাসে নূররা করেছেন, আর অসংখ্য ছেলে মেয়ে করেছেন। কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনি কিভাবে প্ল্যানিংটা, আপনার কি পলিটিক্যাল প্ল্যানিং, যার প্রতিটা দলের নিজস্ব, এখানে আমাদের কোনো কমেন্ট করার সুযোগ নাই। কিন্তু এইটুকু আপনাকে বলি যে যাদের আইডেন্টিটির উপরে আস্থাই রাখা যায় না, তাদের ওপরে, সেই ব্যক্তিদের উপরে কতখানি আস্থা, তারা কতখানি আস্থাযোগ্য হয়ে উঠবেন সাধারণ মানুষের জন্য, এখানেও কিন্তু বিবেচনার বিষয় আছে। যেখানে একটা 5 বছর 7 বছর পরে বা 6 বছর পরে আপনি জানলেন একটা এন্টায়ার ট্রুথ, আসলে আপনি যা জানেন সেটা পুরোটাই ভুল, সেটা তো একটা ভয়ঙ্কর বিষয়। এবং এইটা যে ডক্টর ইউনূসের এই 10 ইয়ার বা পরবর্তী যে সরকার আসবে তার পরের 10 ইয়ারে আবারও যদি কোনো মাফিয়া সরকারতন্ত্র উঠে আসে, তখন তারা আবার যে তাদের ভুল পাল্টাবেন না, তার আসলে নিশ্চয়তাটা কোথায়? এই কারণে রাজনীতি শুড বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যেটাই করুন না কেন, আপনি তো লাল বাহিনী নন। আপনি বাংলাদেশে কিছু নকশাল ছিল একসময়, আপনি জানেন কলকাতাতেও এটা প্রসিদ্ধ ছিল। বাংলাদেশে একটা বড় অংশ আমরা বাংলা ভাইদের দেখেছি, তারা ডিক্লেয়ার করে কাজ করেছে, মানে অন্যায়গুলো যে করেছে ওটাও ডিক্লেয়ার করে করেছে। এই যে মানুষকে খুন মেরেছে, তারা ডিক্লেয়ার করে মেরেছে, কিন্তু তাদেরকে আপনি খুঁজে পাবেন না। তারা নাকি অদ্ভুত ব্যাপার ছিল, রাতের বেলা তাদের সাথে একগাদি লোক জড়ো হতো, কিন্তু দিনের বেলায় তাদেরকে খুঁজে পাওয়া যেত না। তারা কিন্তু সাধারণ মানুষের বেশে জীবন যাপন করতেন। এটা কতখানি ভয়ঙ্কর আপনি একবার ভাবতে পারেন? এই গুপ্ত বাহিনীর সুনির্দিষ্ট ওই লেভেল যখন দেশের একটা পরিস্থিতি থাকে, তখন এটা কতটুকু সমর্থনযোগ্য আমি আসলে জানি না। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজে বহু বছর রাজনীতি করছি, এবং তরুণ শুধু না, রাজনীতি নিয়ে যারা আগামীতে ভাববেন, আমার একটা কথাই বলার আছে, এমন রাজনীতি করার তো প্রয়োজনই নাই যেখানে আমি আমার আইডেন্টিটি, আমার বিশ্বাস, আমার রাজনৈতিক মতবাদ, আমার ব্যক্তিগত চলাফেরার স্বাতন্ত্র্য এটা প্রকাশ্য রাখতে পারবো না। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি
শেষবারের মতো আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে জাতীয় নির্বাচন, সামনে নির্বাচনে আপনাদের পরিকল্পনা কি? কত আসনে প্রার্থী দেবেন বলে পরিকল্পনা রয়েছে? দেখেন, আমরা প্রিপেয়ার করেছি বেশিরভাগ আসনে প্রার্থী দেবার জন্য, 300 আসনে। তবে আমরা বিশ্বাস করি যে আমরা যুগপৎ আন্দোলনের কোয়ালিশনে নির্বাচনে যাব। সো আলটিমেটলি আসলে আমরা কত আসন দেব, এটা যুগপৎ আন্দোলনের কোয়ালিশনের আলোচনা যখন অফিসিয়ালি শুরু হবে, যেটা এই গত 2-1 দিন আগেই আমাদের যুগপৎ আন্দোলনের কোয়ালিশনের কিছু মিটিংস ছিল, সবগুলো দলই আমরা একসাথে বসা শুরু করেছি। এর ভেতরে আমরা জনাব তারেক রহমান সহ বিএনপি যেহেতু নেতৃত্ব দিচ্ছে, সো বিএনপির আপনার লিয়েজন কমিটি, এটার সাথে আমরা আলোচনায় বসলাম যে এখন যেহেতু অফিসিয়াল ডিক্লারেশন চলে এসছে নির্বাচনের, এখন এই আলোচনাগুলো আমরা শুরু করব অফিসিয়ালি। সো খুব শীঘ্রই হয়তো আমরা পরিষ্কার করতে পারবো যে এই কোয়ালিশনে আমরা আসলে কতগুলো প্রার্থী দিব। ধন্যবাদ। আমাদের হাতে আর কিছু সময় থাকলে হয়তো আরও কিছু আপনাদের কাছ থেকে বিভিন্ন তথ্য এবং অন্যান্য বিষয়গুলো জানতে পারতাম। দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠে নিয়মিত আয়োজন কালের সংলাপ। আমাদের হাতে সে সময় নেই এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে আবারও দেখা হবে ভিন্ন কোনো অতিথি নিয়ে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালের কণ্ঠের সাথে থাকবেন।